বুঝলাম। তো পাওয়ার পয়েন্ট জি কি স্যার, দেখা শোনা যাচ্ছে? যাচ্ছে। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার 11টা বাজুক স্যার, পরে শুরু করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, 11টা তো বাজেই। তারপরে স্যার 1-2 মিনিট একটু স্যার স্যার আচ্ছা ক্লাসের স্যার স্লাইডগুলো দেখতে পারে নাই তো অনেকেই স্যার, আচ্ছা, একটু ওই ডেফিনেশনের স্লাইডগুলো একটু দেখাই দিলে মনে হয় স্যার সবারই সুবিধা হবে স্যার। গতদিনে জি স্যার, গতকালকে স্যার ওই ডেফিনেশনের স্লাইডগুলো স্যার অনেকেই তো স্যার দেখতে পারে নাই। আমি দিয়ে দিছি, তো ইমেল দিয়ে দিছি। জি স্যার, আচ্ছা স্যার, আমরা তো ইয়া করতে পারি না এখনো। আচ্ছা স্যার। আচ্ছা, ওই যে রফিকুলের ইমেইলে দিয়ে দিছি গতকালের লেকচার। জি স্যার, তাহলে গ্রুপে পাওয়া যাবে স্যার। স্যার অনেকেই স্যার জিজ্ঞাসা করছিল এই ক্লাসটা কি সবার করতে হবে নাকি, ম্যান্ডেটরি ক্লাস নাকি, এরকম স্যার অনেকেই মেসেজ দিছিল, তো স্যার এটার উত্তরটা কি হবে স্যার? হ্যাঁ, সবার জন্যই তো, কারণ এখন তো যেহেতু একাডেমিক অ্যাক্টিভিটি ফিজিক্যালি ডাইরেক্টলি অফ আছে, তোমাদের তো টাইম চলে যাচ্ছে না। জি স্যার। পরে যদি আবার ডিসিশন হয়ে যায় যে, কারণ অনলাইন ক্লাস নেওয়ার কথা তো আগে থেকেই বলা হয়েছে, কিন্তু যেহেতু এই প্রপ দিয়ে আমাদের কাছে যারা আসার তারা তো প্রপ দিতে পারেনি, এই জন্য আমরা শুরু করিনি। পরে ডিসিশন হলো যে না, পরীক্ষা না হলেও এখন শুরু করতে হবে, এই জন্য আমরা শুরু করেছি। কাজেই সবাইকেই করতে হবে এই ক্লাস। মনে করো যে এটা রুটিন ক্লাস, যেগুলো হচ্ছে এগুলো পরে যদি সবকিছু নর্মাল হয়ে যায়, যতটুকু অনলাইনে নেওয়া হয়ে গেল এটা বাদ দিয়ে পরে জিয়াউল হাসান। ভালো হবে স্যার এটা। ওকে, তাহলে আমরা এখন স্টার্ট করি। হ্যাঁ, আমরা সাইলেন্ট থাকো একটু, আমরা স্টার্ট করি। আমি স্যার মুট করে দিচ্ছি স্যার, যে যে একটু ইয়া হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো স্যার, কিন্তু আমি মুট করে দিব সবাইকে। আচ্ছা স্যার, শুরু করতে পারেন স্যার। ওকে, তো লাস্ট ক্লাসে গতকাল আমরা ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি স্টার্ট করেছি, জেনারেল ফার্মাকোলজির পার্ট হিসেবে। এখানে ফার্মাকোলজির ডেফিনেশন, ব্রাঞ্চগুলো নিয়ে একটু ডিসকাশন, এরপরে ড্রাগের ডেফিনেশন, ড্রাগের ইউজ, এবং ড্রাগের ডেফিনেশনের মধ্যে থেকে যে ভাইভাতে কিছু কিছু কোশ্চেন অনেক সময় করা হয়, এগুলো কিন্তু ডিসকাস করেছি। এরপরে কম্প্যারিজন বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন ডিসকাস করে ফেলছি। এরপর থেকে আজকে আমরা শুরু করি কন্টিনিউশন অফ ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি। ওকে, সেকেন্ড ক্লাস ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি। তো আজকে আমরা ডিসকাস করব প্রথমে sources of drugs. Drugs are obtained from which sources? The main sources of drugs are natural source, semi-synthetic source, and synthetic source. Natural, semi-synthetic, and synthetic source. This slide dekho. Natural source, semi-synthetic source, and synthetic source. First of all, discussion of natural sources. A natural sources er moddhe abar plant source, animal source, microorganisms, minerals. Plant source, animal source, microorganisms, and minerals. So natural source er moddhe ei sob source theke amra drug peye thaki. Er moddhe from the ancient period, plant sources are important as source of drug. বহুকাল আগে থেকেই প্ল্যান্ট সোর্স থেকে ড্রাগ পাওয়া গেছে। তো এখানে এগুলো প্ল্যান্ট সোর্সের এক্সাম্পল জিজ্ঞেস করা হয়। তো প্ল্যান্ট সোর্স থেকে যে আমরা ড্রাগ গুলো পাই, এগুলো মূলত কিছু কিছু ড্রাগ হলো অ্যালকালয়েডস, আর কিছু কিছু হচ্ছে গ্লাইকোসাইডস। অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস আর দ্য মেইন কম্পোনেন্টস অফ প্ল্যান্ট সোর্স, যেখান থেকে বিভিন্ন ড্রাগ, সব মলিকুল ড্রাগ হিসেবে ইউজ হয়। তো এখানে তোমাদের অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস সম্পর্কে কিছু জানতে হবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস। So first of all, alkaloids.
নামটার দিকে তাকালেই ওই ওয়ার্ডটার দিকে তাকালেই বোঝা যায়, বলা হচ্ছে নাম হচ্ছে অ্যালকালয়েডস, তার মানে দে আর অ্যালকালি লাইক, that is alkaline or basic in chemical nature, so named alkaloids. So alkaloids contain nitrogen, আর বললাম যে they are basic or alkaline in nature, so আমরা বলতে পারি alkaloids are basic nitrogenous substances derived from plant sources. Alkaloids are basic nitrogenous substances derived from plant sources. আর গ্লাইকোসাইডস নামটা কি তোমরা মনে করতে পারো, কোথাও পড়ছো? এনিবডি? কার্ডিয়াক গ্লাইকোসাইড স্যার। হ্যাঁ, বায়োকেমিস্ট্রিতে ভেরি গুড, কার্ডিয়াক গ্লাইকোসাইডস পড়ছো তাই না? তার মানে গ্লাইকোসাইডস এর মধ্যে কি কি থাকে বলো দেখি, মনে করতে পারো? এটা তো এক্সাম্পল, ডিগক্সিন, ডিজিটক্সিন, এগুলো হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর এক্সাম্পল। গ্লাইকোসাইডস এর কেমিক্যাল স্ট্রাকচারে কি কি থাকে মনে নাই? monosaccharide and another substance that non-sugar part or sugar that may or may not be monosaccharide. তার মানে একটা monosaccharide, তার মানে একটা সুগার পার্ট আর একটা নন সুগার পার্ট, ঠিক আছে? সুগার পার্ট, ঠিক আছে, তাহলে গ্লাইকোসাইডস হচ্ছে sugar containing non-nitrogenous substances derived from plant sources. আচ্ছা, আমরা পরের স্লাইডে আসি, এগুলো আছে কথা। এই দেখো, alkaloids originated from plant source containing nitrogen, they are alkaline, যে কথাটা বললাম, basic nitrogenous substances derived from plant source. এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভাইবা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় যে প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায় এরকম ড্রাগের নাম বলো এবং এর সোর্সটার নাম বলো। প্ল্যান্ট সোর্সের এক্সাম্পল অনেক আছে, তার মধ্যে দুই তিনটা মনে রাখো এখন। মরফিন, obtained from opium seeds. opium কি? opium পড়ছো না ফরেনসিক মেডিসিনে? opium কি বাংলা বলো দেখি, বাংলা। স্যার আফিম স্যার। আফিম, ভেরি গুড। তো এইটার সায়েন্টিফিক নামটা মনে রাখতে হবে, পেপাভার somniferum. opium seeds, এটাকে পপি ক্যাপসুলও বলা হয়, পপি ক্যাপসুল। তো সায়েন্টিফিক নেম ইজ পেপাভার somniferum, এটা মনে রাখতে হবে। তাহলে মরফিন from opium seeds, পেপাভার somniferum, and atropine from leaves of Atropa belladonna. Atropa belladonna, এক্সাম্পল গুলো মনে রাখবে। এরপরে আসে গ্লাইকোসাইডস, দিস ইজ opium seed, পেপাভার somniferum, বুঝতে পারছো? Next, glycosides. Glycosides are sugar containing non-nitrogenous substances derived from plant source. Sugar containing non-nitrogenous substances derived from plant source. Example, digitalis, যেটাকে কার্ডিয়াক গ্লাইকোসাইডস বলা হয়, এর এক্সাম্পল ডিগক্সিন, ডিজিটক্সিন, ওয়াবিন, এইসব আছে। ডিগক্সিন, ডিজিটক্সিন and এইসব আছে, ডিগক্সিন, ডিজিটক্সিন and ওয়াবিন। তো এরা পাওয়া যায় যে প্ল্যান্ট থেকে, তার নাম হচ্ছে ফক্সগ্লোভ, সায়েন্টিফিক নেম ডিজিটালিস পারপুরিয়া and also digitalis lanata. Digitalis purpurea and digitalis lanata. This is foxglove plant, that is digitalis purpurea. যেটা বললাম, পরীক্ষায় তোমাদের ভাইভাতে বা রিটেনে কোশ্চেন এভাবে ফেস করতে হতে পারে। অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করো। তো যে কথাগুলো বললাম এগুলো পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। Alkaloids are alkaline or basic in nature, but glycosides not. Alkaloids are nitrogenous substances, glycosides are not nitrogenous substances. Alkaloids doesn't contain sugar, glycosides contain sugar. হয়ে গেল একটা কথা, এরপর এক্সাম্পল দিয়ে দিবা। Alkaloids এর এক্সাম্পল হচ্ছে মরফিন from Papaver somniferum, atropine from Atropa belladonna. Cardiac glycosides এর এক্সাম্পল হচ্ছে cardiac glycosides, digoxin, digitoxin, oabin.
তো ডিগক্সিন ডিজিটক্সিন এগুলো পাওয়া যায় ফ্রম ডিজিটালিস পারপুরিয়া এন্ড ডিজিটালিস লানাটা। তাহলে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস হয়ে গেল। এটা তোমরা প্রিপেয়ার করে নেবে ফর বোথ রিটেন এন্ড ভাইভা। Next, animal sources. Animal sources, that is different animals থেকেও অনেক ড্রাগ পাওয়া যায়। এটার এক্সাম্পল হিসেবে আমরা ইনসুলিন টাইপ বেশি দেই। পোর্ক থেকে পোর্সিন ইনসুলিন, কাউ থেকে ইনসুলিন পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে বোভাইন ইনসুলিন। Nowadays অবশ্য ইনসুলিন recombinant DNA টেকনোলজি, এটা দিয়ে huge amount of insulin in short period of time manufacture করা হচ্ছে। তাহলে অ্যানিমাল এক্সাম্পল দাও, porcine insulin and bovine insulin. Next sources of drug is microorganisms. Penicillin, an antibiotic that is derived from a fungus known as Penicillium notatum. Penicillium from Penicillium notatum. তাহলে microorganism example এটা একটা হয়ে গেল। This is the fungus Penicillium notatum. Next, mineral sources. There are some diseases in which there is deficiency of minerals in our body or in human body. যখন ওইসব মিনারেলস এর ডেফিসিয়েন্সি হয় তখন এর ট্রিটমেন্ট করতে হয় বাই সাপ্লিমেন্টিং দ্য ডেফিসিট মিনারেল। যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে গেলে তো আয়রন অ্যাজ ট্রিটমেন্ট দেওয়া হয়। এছাড়া প্রেগনেন্ট লেডিদেরকে আর ল্যাকটেটিং মাদারদেরকে তাদের আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার টেন্ডেন্সি থাকে, এই কারণে তাদেরকে কিন্তু রুটিন আয়রন সাপ্লিমেন্টেশন করা হয়। পাশের দুটো রুম। So iron is used as treatment and also for prophylaxis of the iron deficiency. Zinc, it is also used as drug. Calcium, aluminum, magnesium, এগুলো ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া সোডিয়াম এন্ড পটাশিয়াম, এগুলো মিনারেলস ড্রাগ হিসেবে ইউজ হয়। হাইপোনেট্রিমিয়াতে সোডিয়াম দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, হাইপোক্যালেমিয়া হয়ে গেলে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। তার মানে there are several minerals that are used as drug. The mineral source is also an important source of drug. স্যার একটু প্রবলেম হয়েছে স্যার, আপনার এটা একটু স্যার ইয়া করা লাগবে স্যার, আনমিউট করা লাগবে। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, করেছি। মিউট হয়ে গেছিল কেন? স্যার ওইটা ওই যে ইয়া করতেছে তো পোলাবান বারে বারে স্যার আনমিউট করে ফেলতেছে, তাদেরকে মিউট করতে দেয় স্যার, আপনারটা মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে কি কোন স্লাইড মিস হয়েছে? স্যার ওই মানে মিনারেল সোর্স বললেই হবে। মিনারেল সোর্স পড়ছে, ঠিক আছে তো? জি স্যার, এই স্লাইডটা পড়লেই হবে স্যার, আর কিছু লাগবে না। হ্যাঁ আচ্ছা, মিনারেল সোর্স আমরা বলতেছিলাম যে এই যে কয়টা মিনারেলস এখানে লেখা আছে, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, এসব মিনারেলস ড্রাগ হিসেবে ইউজ হয়। এগুলো ডেফিসিয়েন্সি হয়ে যায়, আয়রন ডেফিসিয়েন্সি খুবই কমন আমাদের দেশে, এগুলো মিনারেল ড্রাগ হিসেবে সাপ্লিমেন্ট দিতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়। নেক্সট, সেমিসিনথেটিক সোর্স। সেমিসিনথেটিক সোর্সে আন্ডারে যে ড্রাগ গুলো আছে তার মানে হলো ন্যাচারালি অবটেইন ড্রাগস, এটাকে কেমিক্যালি মডিফাই করে যে ড্রাগ পাওয়া যায়, দ্যাট ইজ সেমিসিনথেটিক ড্রাগস। একটা ড্রাগ ন্যাচারাল সোর্স থেকে এর বেসিক কম্পোনেন্টটা এটা পাওয়া গেল, ফার্দার এটার কেমিক্যাল মডিফিকেশন করে যে ড্রাগ বানানো হলে এটাকে বলা হবে সেমিসিনথেটিক ড্রাগস। এর এক্সাম্পল, মরফিন আমরা
ন্যাচারাল সোর্স থেকে পাই, এটা বলি ন্যাচারাল সোর্স এক্সাম্পল মরফিন বলেছি। তো এই মরফিনকে কেমিক্যালি মডিফাই করে পাওয়া যায় প্যাথিডিন এন্ড হেরোইন। তাহলে এই প্যাথিডিন এন্ড হেরোইন হচ্ছে সেমি সিনথেটিক ড্রাগস। বেনজাইল পেনিসিলিন অর পেনিসিলিন জি, এটা হলো ওই যে আমরা দেখালাম ফাঙ্গাস পেনিসিলিয়াম নোটাটাম, এই ফাঙ্গাস থেকে পাওয়া যায় বেনজাইল পেনিসিলিন অর পেনিসিলিন জি। এটাকে কেমিক্যালি মডিফাই করে পাওয়া যায় পেনিসিলিন ভি অর ফেনক্সিমিথাইল পেনিসিলিন। এটা একটা আবার অন্য ধরনের মডিফিকেশন করে পাওয়া যায় ফ্লুক্লোক্সাসিলিন। তাহলে পেনিসিলিন ভি অর ফেনক্সিমিথাইল পেনিসিলিন এন্ড ফ্লুক্লোক্সাসিলিন, এটা হচ্ছে সেমি সিনথেটিক ড্রাগস। ওকে, তাহলে ন্যাচারাল ড্রাগ এর কেমিক্যাল মডিফিকেশন করে পাওয়া যাচ্ছে এই ড্রাগগুলো, এগুলো হচ্ছে সেমি সিনথেটিক ড্রাগস। নেক্সট সিনথেটিক ড্রাগস, এগুলো একদম ল্যাবরেটরিতে নিউলি সিনথেসাইজড মলিকুল। The drugs that are obtained by new molecule synthesis in the laboratory, this is synthetic drug. Synthetic drug example হচ্ছে বারবিচুরেট, বেনজোডায়াজিপিন, কুইনোলনস, সালফোনামাইড। বারবিচুরেটস এন্ড বেনজোডায়াজিপিনস এরা তো হলো সিএনএস গ্রুপের ড্রাগ, সিডেটিভ হিপনোটিক্স এর মধ্যে পড়ে। আর সালফোনামাইডস এন্ড কুইনোলনস এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। So these groups of drugs are newly synthesized molecules in the laboratory, so they are called synthetic drugs. Okay, আচ্ছা, সোর্সেস অফ ড্রাগস এর রিলেশনে যদিও এই বইপত্রে সরাসরি এই কথাটা সোর্সেস অফ ড্রাগ হিসেবে সরাসরি বলা নেই, কিন্তু nowadays many drugs are manufactured in this by using these technologies. So আমি এই দুটা কথা তোমাদের বলা দরকার মনে করেছি, এই জন্য স্লাইডে দিয়েছি। It is biotechnology and recombinant DNA technology. Biotechnology and recombinant DNA technology. So biotechnology মানে হলো একটা ড্রাগ মলিকুলকে একটু মডিফাই করা হয় বাই ইউজিং বায়োটেকনোলজি, এটার ইফেক্টিভনেস আর এফিকেসি বাড়ানোর জন্য। যেমন ইনসুলিনের উপরে একটু বায়োটেকনোলজি খাটিয়ে তৈরি করা হয় ইনসুলিন অ্যানালগ। তো যে ইনসুলিন অ্যানালগ গুলো তৈরি করা হয় এরা র্যাপিড অ্যাক্টিং হয়ে যায়। আগে ছিল শর্ট অ্যাক্টিং, তো বায়োটেকনোলজি দিয়ে ওদের স্ট্রাকচারে অ্যামাইনো অ্যাসিড একটু সিকোয়েন্স চেঞ্জ করে দিলে ওটা হয়ে যায় র্যাপিড অ্যাক্টিং। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা কালকেও একটু বলেছি, যে ডিএনএ ইনসুলিনের যে জিন, প্রো ইনসুলিন জিন প্রেজেন্ট ইন বিটা সেল অফ প্যানক্রিয়াস, এই জিন এটাকে আইসোলেট করে এরপরে ফাঙ্গাস আর ইকোলাই ব্যাকটেরিয়ার জেনোমের সঙ্গে মিক্স করে ডিএনএ এর সঙ্গে কম্বিনেশন করে দিলে এটা হয়ে যায় রিকম্বিনেন্ট ডিএনএ। এরপর ওই ফাঙ্গাস আর ইকোলাই ওই ব্যাকটেরিয়াকে কালচার করলে, কালচার যখন হইতে থাকে তখন ওই মিডিয়াতে ওরা হিউজ অ্যামাউন্ট অফ ইনসুলিন প্রডিউস করে। এটাকে পরে ইনসুলিন প্রডিউস করে এটাকে পরে সেপারেট করে নিয়ে এটাকে আবার প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা ট্রিট করে ইনসুলিনে কনভার্ট করা হয়। তো এই রিকম্বিনেন্ট টেকনোলজিতে হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ আমরা পেতে পারি ইন শর্ট পিরিয়ড অফ টাইম। তো nowadays many ড্রাগই এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে তৈরি করা হচ্ছে। তার মধ্যে ইনসুলিন মোস্ট ইম্পর্টেন্ট, এরপর ইরাইথ্রোপোয়েটিন, হেপারিন, গ্রোথ হরমোন, এই ধরনের কিছু ড্রাগ তৈরি করা হচ্ছে। অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম in relation to sources of drug, that is monoclonal antibody. Monoclonal antibody in short বলা হয়, abbreviation হচ্ছে MAB, MAB। আর যে টেকনোলজি ইউজ করা হয় সেই টেকনোলজির নাম হচ্ছে হাইব্রিডোমা টেকনোলজি। হাইব্রিডোমা টেকনোলজি, তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি বাই হাইব্রিডোমা টেকনোলজি। তো এই টেকনোলজিতে যেসব মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয় খেয়াল করে দেখবে যে এদের নামের শেষে ম্যাপ থাকে। যে দুটো এক্সাম্পল দিয়েছি দেখো, ওমালিজুমাব এন্ড অ্যাডালিমুমাব। ওমালিজুমাব, অ্যাডালিমুমাব,
এরকম আরো আছে, ইনফ্লেক্সিমাব, নেটালিজুমাব, এই ম্যাব দিয়ে অনেক ড্রাগ আছে, এবং এখন কিন্তু এগুলো ম্যানুফ্যাকচার করা হচ্ছে ইভেন সাম ক্যান্সারের ট্রিটমেন্টে অ্যাজ অ্যান্টি ক্যান্সার ড্রাগ এই মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ হচ্ছে। তো আমরা সোর্স শেষ করলাম, এবারে আমরা চলে যাব একটু ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার দেখি কোনটা আগে আসে। নোমেনক্লেচার অফ ড্রাগস, নেমিং অফ ড্রাগস, হাউ ড্রাগস আর নেমড। তো এখানে বোঝানো হচ্ছে মূলত যে একই ড্রাগের ডিফারেন্ট নাম থাকে। এ ড্রাগ ইজ নোন বাই ইটস ডিফারেন্ট নেমস। একই ড্রাগের নাম, তো এখানে 4 ধরনের নাম বলা হচ্ছে। কোড নেম, কেমিক্যাল নেম, নন প্রোপ্রাইটারি অর জেনেরিক নেম, প্রোপ্রাইটারি অর ট্রেড নেম। কোড নেম, কেমিক্যাল নেম, নন প্রোপ্রাইটারি অর জেনেরিক নেম, প্রোপ্রাইটারি অর ট্রেড নেম। তাহলে একটা ড্রাগের এইসব নাম, একই ড্রাগের এই বিভিন্ন নাম থাকে, কোড নেম, কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ট্রেড নেম। তো কোড নেম আসলে এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা হলো এখন একদম ইনিশিয়াল স্টেজে কোনো একটা মলিকুলকে নিয়ে যখন স্টাডি করা শুরু করা হয়, যে এই মলিকুলটার কোনো বায়োলজিক্যাল ইফেক্ট আছে কিনা, আমরা কোনো বডিতে দিয়ে এটার কোনো ইফেক্ট পেতে পারি কিনা, ইনিশিয়াল স্টেজে যখন স্টাডি শুরু হয় তখন ওইটার কোনো নির্দিষ্ট নাম থাকে না, একটা কোড নাম দেওয়া হয়। তো এটা নাম যে স্টাডি শুরু করে ল্যাবরেটরিতে এট ফার্স্ট, সে তার ইচ্ছা মতো নাম দিয়ে দেয়। এটা হতে পারে যে কয়েকটা অক্ষর দিয়ে ABC এরকম একটা নাম দিয়ে দিল, বা 1 2 3 এরকম নাম দিয়ে দিল নিউমেরিক্যালি, তার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিল। ওটা নিয়ে একটা স্টাডি করলো, অ্যানালাইসিস করলো ল্যাবরেটরিতে যে এটার কোনো বায়োলজিক্যাল ইফেক্ট আদৌ আছে কিনা। তো এটা পরবর্তীতে আর এটার কোনো গুরুত্ব থাকে না আমাদের কাছে, এই জন্য এটার অত গুরুত্ব নেই। তবে জাস্ট জানতে হবে যে এটা এই ধরনের একটা নাম থাকতে পারে ড্রাগ, কোড নেম, কোড নাম্বার দেওয়া হলো বা কোড নেম দেওয়া হলো। তারপর হলো কেমিক্যাল নেম। একটা ড্রাগের মলিকুলটা যারা কেমিস্ট তারা অ্যানালাইসিস করে দেখবে যে এটার কেমিক্যালি এটার স্ট্রাকচারটা কি, সেই হিসেবে তারা একটা কেমিক্যাল নেম দেবে। দিস ইজ কেমিক্যাল নেম, ইট ইজ গিভেন বাই কেমিস্ট এন্ড ইট ইজ অলসো ইউজড বাই কেমিস্ট। আমরা এটা খুব একটা ইউজ করি না ডক্টররা। এরপরে নন প্রোপ্রাইটারি অর জেনেরিক নেম, যখন কোনো একটা ড্রাগ মলিকুল, এটা যে ড্রাগ এই হিসেবে যখন স্টাডিতে এটার হিউম্যান বডিতে বায়োলজিক্যাল ইফেক্ট আছে, আমরা এটা কোনো ডিজিজ কন্ডিশন অর প্যাথোলজিক্যাল কন্ডিশনে এটা ইউজ করতে পারি, তো এটা যখন প্রুভ হয় তখন যে অ্যাপ্রুভাল এজেন্সি যারা, তারা এটার একটা নাম দিয়ে দেন, ফিক্সড করে দেন যে এটার নাম এই হবে। এটাই জেনেরিক নেম হিসাবে তখন কনসিডার্ড হইতে থাকে, জেনেরিক নেম। এটাকে নন প্রোপ্রাইটারি নেমও বলা হয়। আবার অফিসিয়াল এজেন্সি দ্বারা অ্যাপ্রুভ যখন হয়ে যায়, WHO যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন এটাকে অফিসিয়াল নেমও বলা হয়। অফিসিয়াল নেম, নন প্রোপ্রাইটারি নেম আর জেনেরিক নেম আর অফিসিয়াল নেম। আর যখন একটা ড্রাগ এস্টাবলিশড হয়ে গেল, অফিসিয়াল এজেন্সি এটাকে অ্যাপ্রুভ করে দিল, তখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা, তারা এটাকে মার্কেটিং করবে। তো এবং ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ যার যার মতো ট্রেড নাম দিয়ে এটাকে তারা মার্কেটিং করবে। তো এটা হবে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে নাম দিয়ে মার্কেটিং করে, এটাকে বলা হচ্ছে ট্রেড নেম আর প্রোপ্রাইটারি নেম। আমরা একটু স্লাইড দেখি। তো কোড নেম যে কথাগুলো বললাম, এটা এই ল্যাবরেটরিতে ইনিশিয়ালি দেওয়া হয়, আর এটা নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 ABCD এরকম যার যা ইচ্ছা মতো নাম দিতে পারে। তো এটা লেস ইম্পর্টেন্ট, পরবর্তীতে এটা গুরুত্ব থাকে না। কেমিক্যাল নেম, তো কেমিক্যাল নেম সম্পর্কে আমরা বললাম যে কেমিস্টরা অ্যানালাইসিস করে এর কেমিক্যাল স্ট্রাকচার ফিক্স করে তারা এটার নামকরণ করে। সেজন্য কেমিক্যাল নেম গুলো খুব বড় হয়, লেন্থ অফ নেম এটাও বেশি হয়, এজন্য ডিফিকাল্ট টু আটার and also difficult to remember. So it describes the drugs
exact molecular structure, chemical structure, only useful to the chemists. Generic name, next generic name, it is very very important to us. তো কেমিক্যাল নেমটাকে কনসাইজ করে এবং মিনিংফুল করে জেনেরিক নেম বানানো হয়। তো আমি বললাম যে অ্যাপ্রুভাল এজেন্সি দ্বারা এটা দেওয়া হয় নামটা। তো ডব্লিউএইচওর অ্যাপ্রুভাল যখন কোনো একটা ড্রাগ মলিকুল পেয়ে যায় তখন এই নাম যখন দিয়ে দেয় ডব্লিউএইচও, তো এই নামকে বলা হয় RINNN, রিকমেন্ডেড ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম, রিকমেন্ডেড ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম, RINN। তো জেনেরিক নেমের সুবিধা হলো যেহেতু জেনেরিক নেম বলা হয় এখানটাকে, এটা মানে হলো এটাই মূল নেম আমাদের কাছে। কোড নেম, কেমিক্যাল নেম এগুলো আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট। জেনেরিক নেমটাই ওয়ার্ল্ড ওয়াইড সব অল মেডিকেল প্রফেশনালস, অল ফিজিশিয়ানস, অল ডক্টরস এই নামে এই ড্রাগটাকে চেনে জানে মনে রাখে। তো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে এই নাম খুঁজলে এই ড্রাগ খুঁজে পাওয়া যাবে, সেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। অফিসিয়াল এজেন্সি যখন এটাকে অ্যাপ্রুভ করে তখন এটাকে বলা হচ্ছে অফিসিয়াল নেম। বলে ফেলেছি কথাগুলো। নেক্সট ব্র্যান্ড নেম। Brand name or trade name or proprietary name or commercial name. জেনেরিক নেমের যে ড্রাগ, ওই ড্রাগটা যখন ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ তাদের নিজ নিজ দেয়া নামে মার্কেটিং করলো, সেই নামটাই হচ্ছে ট্রেড নেম আর ব্র্যান্ড নেম আর প্রোপ্রাইটারি নেম আর কমার্শিয়াল নেম। এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো প্যারাসিটামল, এটা হচ্ছে জেনেরিক নেম অফ এ ড্রাগ। তো এটা ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের বিজনেস ট্রেড নেম ব্র্যান্ড নেম দিয়েছে। কেউ দিয়েছে নাপা, কেউ দিয়েছে এইস, কেউ দিয়েছে এটিপি, কেউ দিয়েছে এক্সেল, কেউ দিয়েছে টামেন, এরকম। অ্যামক্সিসিলিন এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা জেনেরিক নেম। ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা ডিফারেন্ট নাম দিয়েছে। যেমন কেউ দিয়েছে ফাইমোক্সিল, কেউ দিয়েছে জেনামক্স, কেউ দিয়েছে মক্সাসিল, কেউ দিয়েছে টাইসিল, কেউ দিয়েছে মক্সিলিন, এরকম। এই হচ্ছে ব্র্যান্ড নেম সম্পর্কে কথা। এখন তোমাদের এখানে অনেক সময় কোশ্চেন করা হয় বা রিটেনেও আসতে পারে, এই যে ডিফারেন্ট নাম, কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, এগুলোর সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ডিফারেন্ট নেমস অফ ড্রাগ। তো জেনেরিক নেম, তো জেনেরিক নেমের কিছু সুবিধা আছে। যে জেনেরিক নেম যেটা, এই যে জেনেরিক নেম হচ্ছে ইজিয়ার টু রিমেম্বার। একটা কেমিক্যাল নেম অনেক লার্জ হয়, কমপ্লেক্স হয়, এটা মনে রাখা কঠিন, উচ্চারণ করাও কঠিন, এরকম হয়ে যায় কেমিক্যাল নেম। কিন্তু জেনেরিক নেম অনেকটা ইজিয়ার টু আটার এন্ড অলসো টু রিমেম্বার। জেনেরিক নেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেম। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই নাম একই হওয়ার কারণে তাহলে কনফিউশনের চান্স কম। ওয়ার্ল্ড ওয়াইড অল হেলথ প্রফেশনাল বুঝতে পারবে, এটা বুঝতে পারবে। আর জেনেরিক নেমে যেসব ড্রাগ মার্কেটিং হয় এগুলোর দাম সাধারণত কম হয়, চিপার। আচ্ছা, ট্রেড নেম এখানে একটা কথা বলি। ট্রেড নেম যে ড্রাগ গুলো মার্কেটে আসে এগুলো তোমরা খেয়াল করে দেখবে যে ওই ট্রেড নেমটার পাশে একটা সিম্বল থাকে, একটা সার্কেলের ভেতরে আর, এটা দিয়ে বোঝানো হয় যে রেজিস্টার্ড। তার মানে ওই কোম্পানি এই ড্রাগটা মার্কেটিং করার জন্য রেজিস্টার্ড, এই জন্য তারা মার্কেটিং করেছে। এখানে দেখো একটা ড্রাগের কেমিক্যাল নেম দেখানো হয়েছে 2-অ্যাসিটক্সিবেনজোইক অ্যাসিড। এটার জেনেরিক নেম হচ্ছে অ্যাসপিরিন, আর এটার ব্র্যান্ড নেম হচ্ছে ডিসপিরিন, ইকোস্পিরিন, এগুলো ট্রেড নেম। কেমিক্যাল নেম 2-অ্যাসিটক্সিবেনজোইক অ্যাসিড, নামটা একটু ডিফিকাল্ট, মনে রাখা কঠিন। জেনেরিক নামটা ইজি হয়ে গেল, অ্যাসপিরিন, সিম্পল। ব্র্যান্ড নেম ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট নেমে, কেউ ডিসপিরিন, কেউ ইকোস্পিরিন, কেউ কারভা, এইসব নামে মার্কেটিং করে। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আবার এই নামের কিছু
according to UK and RINN, United Kingdom, British approved their name and WHO দেওয়া যে নেম RINN, এটা ডিফার করে। যেমন অ্যাড্রেনালিন, ইউকে তে এটা অ্যাড্রেনালিন নামে পরিচিত, বাট RINN নাম, that is WHO given name, it is ইফিনেফ্রিন। এরকম অ্যামোক্সিসিলিন, তো তারা অ্যামোক্সিতে এক্স এর পরে ওয়াই দেয়, RINN তে আবার এটা এক্স এর পরে আই দেয়া আছে। তবে নাও এডেজ এই কনফিউশন গুলো এড়ানোর জন্য এখন সবকিছু সেম করা হয়েছে। অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান ল এখন সব মডিফাই করে একই রকম আনা হচ্ছে। যেমন অ্যামোক্সিসিলিনকে ওই অ্যামোক্সিসিলিনে কনভার্ট আই দিয়ে কনভার্ট করা হয়েছে, সেফ্রাডিন CFRADIN এভাবে কনভার্ট করা হচ্ছে, যাতে ওয়ার্ল্ড ওয়াইড যেটা সেম থাকে, কোনো কনফিউশন না হয়। এখন এগুলো আবার চেঞ্জ করা হচ্ছে। যেটা বলতেছিলাম যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভেরিয়াস নেমস অফ ড্রাগ। তো জেনেরিক নেমের অ্যাডভান্টেজ কিছু বললাম, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেড নেম। ট্রেড নেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। তো ট্রেড নেমের যে ড্রাগ গুলো হয়, তো যে দেশের কোম্পানি মার্কেটিং করে, তো ওই কোম্পানির ড্রাগ ওই দেশেই চলে, তো অন্য দেশে গিয়ে খুঁজলে ওই ট্রেড নেমের ড্রাগ পাওয়া যাবে না, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ট্রেড নেমের ড্রাগ গুলো সাধারণত একটু কস্টলি হয়। তাহলে অ্যাডভান্টেজ অফ জেনেরিক নেম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেড নেম, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট টপিকস, ক্লাসিফিকেশন অফ ড্রাগস। Drugs may be classified in many ways. অনেক ভাবে ড্রাগ ক্লাসিফিকেশন করা যেতে পারে। যেমন আমরা একটু আগে সোর্স ডিসকাশন করেছি, সোর্স। তো সোর্স হিসেবে যদি আমরা ক্লাসিফাই করি, ড্রাগস অবটেইনড ফ্রম প্ল্যান্ট সোর্স, এটা একটা ক্যাটাগরিতে গেল। ড্রাগস অবটেইনড ফ্রম অ্যানিমাল সোর্স, ড্রাগস অবটেইনড ফ্রম মাইক্রো অর্গানিজম, ড্রাগস অবটেইনড ফ্রম মিনারেলস, ড্রাগস অবটেইনড ফ্রম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এইভাবে একটা ক্লাসিফিকেশন হয়ে গেল। এরপর আর একটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কেমিক্যাল প্রপার্টিজ। Some drugs may be acidic, they are called acidic drugs. Some drugs are alkaline, they are called alkaline or basic drugs. এভাবে একটা ক্লাসিফিকেশন হতে পারে। According to mode of administration or according to route of administration, some drug administered orally, এই ক্যাটাগরিতে কিছু ড্রাগ, সাম ড্রাগ অ্যাডমিনিস্টার্ড প্যারেন্টারালি, এই ক্যাটাগরিতে কিছু ড্রাগ করে যাবে। এইভাবে ক্লাসিফিকেশন করা যেতে পারে। Another classification may be based on the biological system on which drug exerts its effects. যেমন যে ড্রাগ রেসপিরেটরি সিস্টেমে কাজ করে তাদেরকে বলা যেতে পারে ড্রাগস অ্যাক্টিং অন রেসপিরেটরি সিস্টেম, ড্রাগস অ্যাক্টিং অন GIT, drugs acting on renal system, drugs acting on cardiovascular system, drugs acting on CNS, এইভাবে ক্লাসিফাই করা যেতে পারে। তো এর মধ্যে WHO একটা ক্লাসিফিকেশন সিস্টেম আছে, এটাকে বলা হচ্ছে ATCC। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। সারা শব্দ নেই, সারা শব্দ নেই, এজন্য একটু টেস্ট করলাম। জি স্যার। হ্যাঁ, তো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন WHO যেটা দিছে এটাকে বলা হচ্ছে ATCC, অ্যানাটমিক্যাল থেরাপিউটিক কেমিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম। এটা একটা WHO গিভেন ক্লাসিফিকেশন সিস্টেম। এখানে প্রথমে দেখো অ্যানাটমিক্যাল, তার মানে হলো প্রথমে ড্রাগ গুলোকে ক্যাটাগরাইজ করা হবে অ্যাকর্ডিং টু বডি সিস্টেম আর বডি অ্যানাটমি। ওই যে বললাম রেসপিরেটরি সিস্টেমে যে ড্রাগ গুলো কাজ করে ওটা ওই ক্যাটাগরিতে চলে যাবে। প্রথমে দেখা হবে অ্যানাটমি, কোন সিস্টেম বা কোন পার্টে, বডির কোন পার্টে কাজ করে। এরপরে ওই সিস্টেমের ডিফারেন্ট ডিজিজেস আছে, সেই হিসেবে গ্রুপিং হয়ে যাবে। সেজন্য হলো এটা হলো থেরাপিউটিক, মানে ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে ডিফারেন্ট ওই একই সিস্টেমের ডিফারেন্ট ডিজিজ এর বেসিসে ক্লাসিফিকেশন।
যেমন যদি আমরা ধরি জিআইটি, এটা হলো অ্যানাটমি, জিআইটি সিস্টেম। তো এই জিআইটির অনেক ডিজিজ আছে, পেপটিক আলসার ডিজিজ, আইবিএস, আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে এভাবে কয়েকটা ডিজিজ হয়ে গেল। এরপরে প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্টে আবার কি কি ড্রাগ, মানে কেমিক্যাল গ্রুপ অফ ড্রাগস কি কি ইউজ হয়। তো এইভাবে 3 স্টেপে, এই 3 স্টেপ মিলিয়ে একটা ক্লাসিফিকেশন, এটাকে বলা হচ্ছে এটিসিসি অর অ্যানাটমিক্যাল থেরাপিউটিক কেমিক্যাল ক্লাসিফিকেশন। Another classification on the basis of drugs are obtained how. আমরা মার্কেটে গেলে, ফার্মেসিতে গেলে, ওষুধের দোকানে গেলে কোন ড্রাগ যখন চাই দোকানদার দিতে কোনো ইতস্তত করে না, সাথে সাথে দিয়ে দেয়। আবার কিছু কিছু ড্রাগ চাইলে, ওষুধ চাইলে তারা বলে যে প্রেসক্রিপশন দেন, প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না। আবার কিছু কিছু ড্রাগ আছে শুধু প্রেসক্রিপশন হলেও হবে না, আরো কিছু শর্ত সাপেক্ষে দোকানদার দিবে, না হলে শর্ত পূরণ না হলে রাজি হবে না দিতে। তার মানে হলো আমরা ওষুধ যে দোকান থেকে পাবো, সব থেকে পাবো, ফার্মেসি থেকে পাবো, তো কোনটা কিভাবে পাওয়া যায় এর বেসিসে একটা ক্লাসিফিকেশন, মানে হাউ দে অবটেইন ফর আওয়ার থেরাপিউটিক পারপাসেস। তো যে ড্রাগটা চাইলেই দোকানদার দিয়ে দেয়, এটার নাম আছে ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ। আর যে ড্রাগটার ক্ষেত্রে প্রেসক্রিপশন সিক করে সেটা হলো প্রেসক্রিপশন অনলি মেডিসিন অর প্রেসক্রিপশন অনলি ড্রাগ। আর যে ড্রাগটা সহজে দিতেই চায় না, অনেক শর্ত সাপেক্ষে, অনেক রেস্ট্রিকশন, এগুলোকে বলা হয় কন্ট্রোল ড্রাগ। মানে যেসব ড্রাগের অ্যাবিউজ পটেনশিয়াল আর এডিকশন লায়াবিলিটি আছে, সেই ড্রাগগুলো সহজে দোকানদার দিতেই চায় না, এগুলো হচ্ছে কন্ট্রোল ড্রাগ। আচ্ছা, এটা আসতেছি, সামনে আসছে স্লাইড। আচ্ছা, যেটা বলতেছিলাম এটিসিসি, অ্যানাটমিক্যাল থেরাপিউটিক কেমিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম। বডি সিস্টেম, যে বডি সিস্টেমের উপরে এফেক্ট করে, এটা প্রথমে দেখানো হচ্ছে। দেখো, ড্রাগস ফর জিআইটি, এরপরে জিআইটির কি কি ডিজিজ আছে সেই হিসাবে একটা ক্লাসিফিকেশন হয়ে যাবে। এরপরে ওই ডিজিজের ট্রিটমেন্টে কি কি কেমিক্যাল গ্রুপ অফ ড্রাগ ইউজ হয়। ড্রাগস ফর সিভিএস, ওই সিভিএস এর কি কি ডিজিজ আছে সেই ডিজিজ হিসাবে কি কি কেমিক্যাল গ্রুপ অফ ড্রাগ। ড্রাগ ফর সিএনএস, ড্রাগ ফর এন্ডোক্রাইন সিস্টেম, ড্রাগ ফর রেসপিরেটরি সিস্টেম, ড্রাগ ফর রেনাল সিস্টেম। তো আগে সিস্টেম হিসাবে বডি অ্যানাটমি আর সিস্টেম হিসাবে ভাগ, এরপরে ওই সিস্টেমের থেরাপিউটিক থেরাপি হিসাবে, থেরাপি অফ হুইচ ডিজিজ এই হিসাবে ভাগ। লাস্ট অফ অল ওই ডিজিজের ট্রিটমেন্টে কি কি কেমিক্যাল গ্রুপ অফ ড্রাগ ইউজ হয় এই হিসাবে ক্লাসিফিকেশন, which is এটিসিসি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মার্কেট থেকে আমরা একটা ড্রাগ পাবো, সেই পাওয়ার কিভাবে পাওয়া যেতে পারে তার বেসিসে একটা ক্লাসিফিকেশন। ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ। টু buy or to sell or to purchase the drug, there is no need of prescription. এখানে দোকানদারেরও এই বিক্রি করতে অসুবিধা নাই প্রেসক্রিপশন ছাড়া, আর যারা আমরা কিনি তাদেরও এই ওষুধ দোকান থেকে কিনতে কোনো সমস্যা নেই। নো নিড অফ প্রেসক্রিপশন, ক্যান বি অবটেইনড ফ্রম ফার্মেসি উইদাউট প্রেসক্রিপশন। দিস ইজ ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ। নেক্সট, POD or POM, prescription only drug or prescription only medicine. To obtain these drugs, prescription of a physician is a must. Prescription লাগবেই, prescription ছাড়া ওষুধ দোকান দেবে। Another group is control drug, that is drugs with abuse potential, drugs with addiction liability, dependence liability, যেসব ড্রাগের আছে। এই ড্রাগগুলো আন্ডার ডুয়াল কন্ট্রোল অফ ডিজিডিএ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ নার্কোটিক কন্ট্রোল। ডিজিডিএ হলো ইন জেনারেল আমাদের মোস্ট অফ দ্য মেডিসিনস আর মোস্ট অফ দ্য ড্রাগস কন্ট্রোল করে যে অথরিটি, ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এই কন্ট্রোল ড্রাগগুলোর ক্ষেত্রে শুধু ডিজিডিএ পারমিশন হলেই হবে না, অ্যাপ্রুভাল হলেই হবে না, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক কন্ট্রোল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই দুই ডিপার্টমেন্টেরই ক্লিয়ারেন্স লাগবে এইসব ড্রাগ পারচেস করা, সেল করা বা কেনা সবকিছুর জন্য
এই দুই ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স থাকলে শর্ত সাপেক্ষে এগুলো পাওয়া যাবে। এখন বলো দেখি ওটিসি যেসব ড্রাগ উইদাউট প্রেসক্রিপশন চাইলেই পাওয়া যায়, এই ড্রাগ গুলোর এক্সাম্পল কি কি? প্যারাসিটামল, ভেরি গুড। স্যার, অ্যান্টাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, Vitamins. হ্যাঁ ভিটামিন, ঠিক আছে। ওআরএস, প্যারাসিটামল, অ্যান্টাসিড, ওআরএস আমরা দিয়েছি এক্সাম্পল হিসেবে। উইদাউট প্রেসক্রিপশন যেটা পাওয়া যাবে না, পিওএম, প্রেসক্রিপশন অনলি মেডিসিন, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিহাইপারটেনসিভস, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস। আর কন্ট্রোল ড্রাগ, যে ড্রাগ গুলো লিগালি restricted or legally controlled under dual control of DGDA, Director General of Drug Administration, and Department of Narcotic Control. এই দুই ডিপার্টমেন্টের কন্ট্রোলে যেটা কন্ট্রোল ড্রাগ। এক্সাম্পল মরফিন, প্যাথিডিন, হেরোইন। মরফিন, প্যাথিডিন, হেরোইন, কারণ এগুলোর এডিকশন লায়াবিলিটি আর ডিপেন্ডেন্স লায়াবিলিটি আছে, এই কারণে অ্যাবিউজ পটেনশিয়াল, এগুলোর অ্যাবিউজ হতে পারে। Next, another topic, drug information sources. আমরা এর দুটো সোর্স নাম নিয়ে আবার কনফিউশন করো না। এর আগে আমরা ডিসকাস করলাম হলো সোর্সেস অফ ড্রাগস, মানে কোন সোর্স থেকে ড্রাগ পাওয়া যায়। আর এবারে বলতেছি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, ড্রাগ সম্পর্কে জানা যায় কোন সোর্স থেকে। একটা হলো সোর্সেস অফ ড্রাগ, যেটা আমরা বললাম ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক। ন্যাচারালের মধ্যে আবার প্ল্যান্ট সোর্স, অ্যানিমাল সোর্স, মাইক্রো অর্গানিজম এন্ড মিনারেলস। এবারে কিন্তু বলতেছি সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, দ্য সোর্সেস ফ্রম হুইচ ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস ক্যান বি অবটেইনড, যে সোর্স থেকে আমরা ড্রাগ সম্পর্কে জানতে পারি। এই ড্রাগ ইনফরমেশন সোর্সেস, এটাকে একটা টার্মের আওতায় আনা হয়েছে, ওটাকে বলা হয় ড্রাগ কম্পেন্ডিয়া, কমন টার্ম। অল ড্রাগ ইনফরমেশন সোর্সেসকে একটা কমন টার্মের মধ্যে আনা হয়েছে, বলা হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। এই জন্য পরীক্ষায় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ড্রাগ কম্পেন্ডিয়া, তখন কনফিউজড হওয়া যাবে না, বলতে হবে যে ড্রাগ ইনফরমেশন সোর্সেস আর কল্ড ড্রাগ কম্পেন্ডিয়া। Which are the sources of information about drug? Textbook, pharmacopoeia, formulary, medical journals, information supplied by the pharmaceutical company, and computer-based online information. Textbooks, pharmacopoeia, formulary, journals, information supplied by the pharmaceutical company, and computer-based online information. আচ্ছা, এগুলোর মধ্যে সব ইনফরমেশন কিন্তু অথেন্টিক নাও হতে পারে। কোন সোর্সের ইনফরমেশন কিন্তু বায়াসড হতে পারে। বলো দেখে, এই যে কয়টা দেখা যাচ্ছে, টেক্সট বুক, ফার্মাকোপিয়া, ফর্মুলারি, জার্নাল, ইনফরমেশন সাপ্লাইড বাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এন্ড কম্পিউটার বেসড অনলাইন ইনফরমেশন, এগুলোর মধ্যে আনবায়াসড কোনটা কোনটা? টেক্সট বুক, ফার্মাকোপিয়া, ফর্মুলারি, আচ্ছা, এখানে দেখো যেভাবে দেয়া আছে, প্রথম তিনটা কিন্তু আনবায়াসড সোর্স, টেক্সট বুক, ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি, এগুলো হচ্ছে আনবায়াসড সোর্স। এগুলো বায়াস চান্স নাই, এগুলো অথেন্টিক। কিন্তু পরের তিনটি মেবি বায়াসড। জার্নালের ক্রেডিট দেখানোর জন্য অনেক সময় বায়াসড হতে পারে। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের মার্কেটিং করা ড্রাগের সবকিছু পজিটিভ দেখানোর জন্য বায়াসডনেস হতে পারে এখানে। আর অনলাইন তো যা ইচ্ছে তাই করা যায়, এগুলো বায়াসনেস চান্স খুবই বেশি। এই জন্য আনবায়াসড ড্রাগ ইনফরমেশন সোর্স, বায়াসড ড্রাগ ইনফরমেশন বলে ফেললাম। স্যার ফার্মাকোপিয়া, বলো বলো কি বলছো, বলো। মিউট হয়ে গেল কেন? স্যার ফার্মাকোপিয়া আর ফর্মুলারি, ওই দুটো একটু যদি এই তো বলতেছি তো। জি স্যার, ঠিক আছে। ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি, এটা তোমাদের রিটেনেও অনেক সময় আসতে পারে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি, ভাইভাবে ফেস করা লাগতে পারে। তো ফার্মাকোপিয়া
এটা হচ্ছে একটা অফিসিয়াল লিস্ট, এটা একটা বই, ছবি দেখো তোমাদের। এ বুক কন্টেইনিং লিস্ট অফ ড্রাগস ইন জেনেরিক নেম। এটা মনে রাখবা যে ফার্মাকোপিয়াতে ড্রাগ যে বইটা, এটা একটা বই, এটাতে অল ড্রাগের লিস্ট থাকে জেনেরিক নেমে। এর সঙ্গে কিছু ড্রাগের প্রিপারেশন, এটার ইউজ সম্পর্কে শর্টলি কিছু কথাবার্তা লেখা থাকে। তো এখানে কিন্তু ওই ড্রাগটা ইউজ হচ্ছে কি হচ্ছে না ওই দেশে বা কোনো দেশে, এটা দেখা হয় না। যত ড্রাগ অ্যাভেলেবল মানে স্টিল নন, সব ড্রাগের লিস্ট থাকে ইন জেনেরিক নেম along with some description about its preparation and uses, এবং এটা পাবলিশড করে পাবলিশড বাই লিগালি এন্ড সায়েন্টিফিক্যালি অথরাইজড বডি অফ এ গভর্নমেন্ট। এটা কিন্তু গভর্নমেন্ট পাবলিশ করে, গভর্নমেন্ট একটা বডি করে দেয়, লিগালি এন্ড সায়েন্টিফিক্যালি এক্সপার্টদের নিয়ে একটা বডি, তারা এটা পাবলিশ করে। আর ফর্মুলারি হচ্ছে, এটা একটা বুক, এ বুক কন্টেইনিং অফিসিয়াল লিস্ট অফ ড্রাগস ইন বোথ জেনেরিক অ্যান্ড ট্রেড নেম। যেমন আমাদের বাংলাদেশে যদি একটা ফর্মুলারি হয়, আচ্ছা এই যে ফর্মুলারি লিস্ট অফ ড্রাগ হুইচ আর অ্যাপ্রুভড ফর প্রেসক্রিপশন ইন এ নেশন, এজন্য এটা কিন্তু বলা হয় অনেক সময় ন্যাশনাল ফর্মুলারি, এটাও বলা হয় টার্মটা সিম্পলি ফর্মুলারি, আর অনেক সময় ন্যাশনাল ফর্মুলারি বলা হয়। একটা দেশে, আমাদের বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ডে যত ড্রাগ এ পর্যন্ত আসছে, সব ড্রাগ কিন্তু আমাদের দেশে মার্কেট হয় না, ম্যানুফ্যাকচার হয় না, ফর্মুলেট হয় না। তো আমাদের দেশে প্রেসক্রিপশনের জন্য যেসব ড্রাগ অ্যাপ্রুভ হয়েছে, ওইসব ড্রাগের লিস্ট থাকে এই বইতে। একটা ন্যাশনের প্রেসক্রিপশনের জন্য বা ইউজের জন্য যেসব ড্রাগ অ্যাপ্রুভ, তো এইটার লিস্ট থাকে যে বইতে, এটা হলো ফর্মুলারি। আর ফার্মাকোপিয়া বললাম যে ওখানে অল ড্রাগের ইনফরমেশন থাকবে ইন জেনেরিক নেম, এটা কোনো নির্দিষ্ট দেশে ইউজ হবে শুধু তা না, যেহেতু জেনেরিক নেমে থাকে এজন্য ওয়ার্ল্ড ওয়াইড এনি কান্ট্রি ফলো করতে পারবে সেটা ফার্মাকোপিয়া। আর ফর্মুলারি অনলি যে দেশের গভর্নমেন্ট, যে দেশের অথরাইজড বডি এটাকে পাবলিশ করলো, ওই দেশেই শুধু এটা ইউজ হবে, কারণ এটাতে জেনেরিক নেমের সাথে ট্রেড নেম ইনক্লুড থাকে। তো এই ট্রেড নেম, আমাদের দেশের ট্রেড নেমের ড্রাগ তো অন্য দেশে পাওয়া যাবে, এর জন্য এটা শুধু ইউজ করা হয় যে দেশের জন্য এটা পাবলিশ করা হয়, ওই দেশের মেডিকেল প্রফেশনালরাই শুধু এটা ইউজ করতে পারে। বাট ফার্মাকোপিয়া এটা ফলো করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, অল মেডিকেল প্রফেশনালস, অল ডক্টরস। আর ফর্মুলারিতে আবার যেহেতু এটা একটু লিমিটেড, মানে আমাদের দেশের জন্য, তো এখানে ডেসক্রিপশন আবার একটু বেশি থাকে, কিভাবে এটা ফর্মুলেট করতে হবে, প্রিপেয়ার করতে হবে, ইউজ করতে হবে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডোজ, সাইড ইফেক্ট, ইভেন কস্ট সহ দেওয়া থাকে। ওই যে ট্রেড নেম থাকে, তো ওই ট্রেড নেমের পাশাপাশি এটার কস্টও দেওয়া থাকে, মেনশন করা থাকে। তাহলে এই হচ্ছে ফার্মাকোপিয়া আর ফর্মুলারি। তো ফার্মাকোপিয়াটা হচ্ছে এটা লিগালি এন্ড সায়েন্টিফিক্যালি অথরাইজড বডি অফ এ গভর্নমেন্ট দ্বারা পাবলিশড হয়। আর ফর্মুলারিটা এটা হলো মূলত সায়েন্টিফিক্যালি এক্সপার্ট পার্সোনেলদেরকে নিয়ে একটা বডি হয়, তো তারা এটা করে। এটার লিগ্যাল পাওয়ার স্ট্রেংথ এটা একটু কম, বাট সায়েন্টিফিক্যাল স্ট্রেংথ এটার বেশি। এবারে ডিফারেন্ট ফার্মাকোপিয়াস, renowned pharmacopoeias of the world. United States Pharmacopoeia, USP, British Pharmacopoeia, BP, European Pharmacopoeia, EP, Indian Pharmacopoeia, IP, Japanese Pharmacopoeia, JP. তাহলে আমরা কোথায়? কথা শুনতেছ? স্যার ইন্ডিয়ানে হবে হয়তো। ब्रिटिश है सर, ब्रिटिश ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ब्रिटिश फार्माकोपिया। ব্রিটিশ ফার্মাকোপিয়া স্যার। আমাদের নিজেদের ফার্মাকোপিয়া নাই, বাংলাদেশ ফার্মাকোপিয়া আছে স্যার কিনা আমাদের ফর্মুলারি, কি মনে হয়? ফর্মুলারি হতে পারে স্যার। জি স্যার ফর্মুলারি হতে পারে। হ্যাঁ ঠিক আছে, there is no pharmacopoeia in Bangladesh. We follow usually British Pharmacopoeia, BP. তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে ইউএসপি হয়, so most of the cases we follow BP, British Pharmacopoeia. There is no
our own pharmacopoeia, আমাদের নিজেদের কোনো ফার্মাকোপিয়া নেই, বাট we have যেটা হচ্ছে ইউএসপি, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, এই যে বই। আর ফর্মুলারি, we have our own formulary known as Bangladesh formulary, BDA, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। তো এই ব্রিটিশের আবার ফর্মুলারিও আছে, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বিএনএফ ইন ইউকে। ইউএস এর যেটা ফর্মুলারি, এটা নাম আবার ফিজিশিয়ানস ডেস্ক রেফারেন্স, পিডিআর। অ্যান্ড আওয়ার ওন ফর্মুলারি, এটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, বিডিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, বিডিএনএফ। তো এখানে তো আমাদের একটা বইপত্র বাইরের কথা আমি ইনফরমেশন দিয়েছি আর কি, এটা তো বইতে পাওয়া যাবে না। আমাদের দেশের মানে ফর্মুলারি যে বিডিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, এটার লেটেস্ট এডিশন কবে পাবলিশ হয়েছে এবং সেটা কততম এডিশন ছিল? Our latest edition of BDNF was 4th edition. It was published in 2015. 2015 সালে আমাদের লেটেস্ট ফর্মুলারি, চতুর্থ বিডিএনএফ, এটা পাবলিশড হয়েছে। তো যারা রিসেন্ট খবর রাখেন তারা আবার অনেক সময় ভাবে জিজ্ঞেস করতে পারেন, এই জন্য আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, তাহলে ফার্মাকোপিয়া ভার্সাস ফর্মুলারি, এটা তোমরা প্রিপেয়ার করে রাখবে পরীক্ষার জন্য। এই যে বিএনএফ, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, ফিজিশিয়ানস ডেস্ক রেফারেন্স। তো অনেক সময় যে কম্পেন্ডিয়া, এই যে এরকম ড্রাগ ইনফরমেশন সোর্স, এটা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল তারাও কিন্তু পাবলিশ করতে পারে। যেমন মিমস, এটার একটা এক্সাম্পল, মেডিকেল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে যারা নতুন ডাক্তার হয়, বিশেষ করে এমবিবিএস ফাইনাল প্রপ পাস করে ইন্টার্নি করে যখন, সেই টাইমে কিন্তু এটা অনেকের জন্য হেল্পফুল হয়, মিমস। আর একটা বই আছে কুইম্প, এটা কোনো ওইরকম কোনো অথরাইজড বডি না, তো প্রাইভেটলি কেউ কেউ এগুলো বের করে। এগুলো তো ড্রাগের ইনফরমেশন, স্পেশালি ট্রেড নেম। ইন্টার্নি করার সময় যখন ওয়ার্ডে কাজ করে ইন্টার্নি ডক্টররা, তখন এই ট্রেড নেম নিয়ে ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে এই প্রাইভেট ইন্ডিভিজুয়াল যেগুলো কম্পেন্ডিয়া পাবলিশ করে, এগুলো অনেক সময় হেল্পফুল হয়। তার মধ্যে মিমস, কুইম্প এগুলো আছে। ফার্মাকোপিয়া ভার্সাস ফর্মুলারি যা ডিসকাশন করলাম, এটা সামারাইজ করে তোমরা পরীক্ষার জন্য রেডি করে দেবে। আচ্ছা, এবারে এই যে ড্রাগ, ইচ্ছে করলে যে কেউ একটা কেমিক্যাল সাবস্টেন্স আর কেমিক্যাল মলিকুলকে ড্রাগ হিসেবে মার্কেটে ছেড়ে দিতে পারবে না। হ্যাঁ, তো এই বিষয়টা টাইটলি রেগুলেটেড বাই রেগুলেটরি বডি। তো যে ড্রাগ রেগুলেটরি বডি যে আছে, সেটা আমাদের দেশে হোক আর অন্য দেশে হোক, ড্রাগ রেগুলেটরি বডি, তো তারা দেখবে, তাদের দায়িত্ব হলো যে একটা ড্রাগ মার্কেটিং এর জন্য রেজিস্ট্রেশন পাবে, লাইসেন্স পাবে, তাকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। Two important criteria must be fulfilled. Number one, is the drug is effective? ড্রাগটা ইফেক্টিভ কিনা, আমরা যে ডিজিজ অর যে প্যাথোলজিক্যাল কন্ডিশনে এটা ইউজের জন্য আমরা অ্যাপ্রুভাল চাচ্ছি, যেটা আমরা মার্কেটিং করব, আসলে এই ড্রাগটা ওই কন্ডিশন আর ওই ডিজিজের জন্য ইফেক্টিভ কিনা, এটা অ্যাসেস করবে তারা। এটা হলো একটা ক্রাইটেরিয়া। নাম্বার টু হচ্ছে যে ইফেক্ট আছে, বাট এটা সেফ কিনা, ইজ ইট সেফ ইন ইউজ ইন হিউম্যান বিং এটা ইউজ করা হবে, এটা সেফ কিনা। তো এই দুইটা জিনিস ড্রাগ রেগুলেটরি বডি যারা, তারা যাচাই বাছাই করে এরপরে তারা অ্যাপ্রুভাল করবে এটা, যে এটা ইউজ করা যেতে পারে, মার্কেটিং করা যেতে পারে, ইউজ করা যেতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে ইফেক্টিভনেস, নাম্বার টু হচ্ছে সেফটি। তো এই দুইটা জিনিস অ্যাসেস করে ড্রাগ রেগুলেটরি বডি যদি প্লিজড হয়, ইয়েস, ওকে, দিস টু ক্রাইটেরিয়া হ্যাভ বিন ফুলফিলড, the drug is effective against desired condition or disease, and drug is also safe to use in human being.
তো এই দুই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল, ড্রাগ রেগুলেটরি বডি প্লিজড হয়ে গেল, এরপরে তারা ড্রাগটাকে অ্যাপ্রুভ করবে ফর মার্কেটিং এন্ড ফর ইউজ ইন হিউম্যান বিং। তো দিস ড্রাগ রেগুলেটরি বডি, যে কোনো আমরা আমাদের ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রির পজিশন হিসেবে আমরা যেটা দেখি, সবার আগে ওই ইউএসএ আর ইউকে এরাই সবার আগে। তো ড্রাগ একটা নতুন ড্রাগ অ্যাপ্রুভালের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় তারাই আগে থাকে। তো ইউএসএ যে ড্রাগ রেগুলেটরি বডি, এটাকে বলা হয় ইউএস এফডিএ, ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড ড্রাগ অর্গানাইজেশন। আর যেটা ইউকের রেগুলেটরি বডি, এটাকে বলা হয় এমএইচআরএ, মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি। আর ইন আওয়ার কান্ট্রি, ইন বাংলাদেশ, ড্রাগ রেগুলেটরি বডির নাম কি? একটু আগে একটা ড্রাগের রিলেশনে বলেছি অবশ্য, ডিজিডিএ, Director General of Drug Administration of Bangladesh. These are the important drug regulatory body. In USA, FDA, এক টানে বলা হয় US FDA অনেক সময়, United States Food and Drug Administration. MHRA in UK, Medicines and Healthcare Product Regulatory Agency. And in Bangladesh, Director General of Drug Administration of Bangladesh, DGDA. আচ্ছা, একটু বলি, একটু সময় যেহেতু আছে। ক্রাইটেরিয়া অফ ড্রাগস, ড্রাগের ক্রাইটেরিয়া কি কি হতে পারে? ফিজিক্যাল ক্রাইটেরিয়া, নাম্বার এ, ফিজিক্যাল ক্রাইটেরিয়া। At room temperature, drug may be solid or liquid or gaseous. যেমন অ্যাসপিরিন, এটা সলিড ড্রাগ। আবার ইথানল, এটা লিকুইড ড্রাগ। নাইট্রাস অক্সাইড, এটা আবার গ্যাসিয়াস। তার মানে ফিজিক্যাল নেচার হিসেবে ড্রাগ মে বি সলিড, লিকুইড অর গ্যাসিয়াস। কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচার হিসেবে এটা একটু আগেও একটু বলেছিলাম যে কোন ড্রাগ হতে পারে অ্যাসিডিক, ক্লাসিফিকেশনের মধ্যে বলেছিলাম, কোন ড্রাগ হতে পারে বেসিক। তবে আমাদের বডিতে আমরা ড্রাগ হিসেবে যেসব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি বা যেগুলো ইউজ করা হয়, ড্রাগস আর ইউজুয়ালি আইদার উইক অ্যাসিড অর উইক বেস। স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস কিন্তু ড্রাগ হিসেবে ইউজ হয় না। কারণ কি? যদি স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস ইউজ করা হয়, এটা ওই ড্রাগ অ্যাবজর্পশনের রিলেশনে একটা কথা আছে, এটা তোমরা অ্যাবজর্পশন করার সময় বুঝবে। এখন একটু সিম্পলি মনে রাখো, স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস যদি হয়, তাহলে এগুলো ডিসোসিয়েট হয়ে যাবে বেশি, মানে আয়োনাইজেশন হয়ে যায় বেশি। যার অ্যাসিডিটি যত বেশি, যার অ্যালকালাইনিটি তত বেশি, তার আয়োনাইজেশনের টেন্ডেন্সিও তত বেশি। তো এটা অ্যাডমিনিস্ট্রেশন করলে ইজিলি ডিসোসিয়েটস অর আয়োনাইজড হয়ে যাবে। আর যে ড্রাগ যত বেশি আয়োনাইজড হয়, সেই ড্রাগ তত কম অ্যাবজর্পশন হয়। আর যে ড্রাগ যত কম আয়োনাইজেশন হয়, সেই ড্রাগ তত বেশি অ্যাবজর্পশন হয়। বলা হয় কথাটা এইভাবে, মোর দি নন আয়োনাইজেশন, মোর দি অ্যাবজর্পশন অফ ড্রাগ। মোর দি নন আয়োনাইজেশন, মোর দি অ্যাবজর্পশন। তো কাজে আয়োনাইজেশন বেশি হবে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং অ্যালকালি যাই হোক, এটা আয়োনাইজেশন বেশি হবে আর ডিসোসিয়েশন বেশি হবে, এজন্য অ্যাবজর্পশন কম হবে। এটা একটা কারণ, এই কারণে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস ইউজ করা হয় না ড্রাগ হিসেবে। অ্যানাদার কজ ইজ যে অ্যাসিডিক হোক আর বেসিক হোক, যদি এটা স্ট্রং হয় তাহলে তো এটা হাইলি কোরোসিভ হবে। আমরা ফরেনসিক মেডিসিনে অ্যাসিড আর অ্যালকালি পয়জনিং, কেমিক্যাল পয়জনিং পড়ছো নিশ্চয়ই, কিছু কিছু অ্যাসিড আর অ্যালকালি পয়জনিং। তো এগুলো হাইলি কোরোসিভ, এজন্য অ্যাডমিনিস্ট্রেশন করলে এই ওরাল ক্যাভিটি, লিপ থেকে শুরু করে ওরাল ক্যাভিটি শুরু করে জিআই ট্র্যাক্ট পর্যন্ত একদম কোরোশন হয়ে যাবে, সিরিয়াস ইনজুরি হয়ে যেতে পারে। এজন্য স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস ইউজুয়ালি ড্রাগ হিসেবে ইউজ হয় না, উইক অ্যাসিড আর উইক বেস এগুলো ইউজ হয়। নেক্সট, সাইজ।
ড্রাগস আর জেনারেলি লো মলিকুলার ওয়েট, 100 থেকে 1000 ডালটন পর্যন্ত রেঞ্জ। তবে কোনো কিছু কিছু ড্রাগের এর চাইতে বেশি মলিকুলার ওয়েট আছে, যেমন ইনসুলিন, এটার মলিকুলার ওয়েট কিন্তু আরো বেশি। তো নর্মাল রেঞ্জ হলো 100 to 1000 ডালটন, এভারেজ 500 ডালটন। তো মোস্ট অফ দ্য ড্রাগের মলিকুলার সাইজ আর মলিকুলার ওয়েট এই রেঞ্জের মধ্যেই থাকে। কিছু এক্সেপশন, ভেরি স্মল সাইজ আর ভেরি লো মলিকুলার ওয়েট, লিথিয়াম, এটার মলিকুলার ওয়েট অনলি 7 ডালটন। ভেরি লার্জ অ্যালটিপ্লেস, এটা একটা থ্রোম্বোলাইটিক ড্রাগ, থ্রোম্বোলাইটিক, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক ইউজ হয়। তো এটা প্রোটিন মলিকুল, এটার মলিকুলার ওয়েট আবার অনেক বেশি, দেখো 59000। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া গেল, সাইজ আর মলিকুলার ওয়েট। শেপ, লক এন্ড কি, এই কথাটা তোমরা আগে কখনো শুনেছো কি? জি স্যার, জেনেটিক কোথায়? ইঞ্জিনিয়ারিং এ ছিল। এনজাইমের টাইমে ছিল। ভেরি গুড, ভেরি গুড। এনজাইমের রিলেশনে পড়েছে লক এন্ড কি, তাই না? তো ড্রাগেরও অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে তা না, মূলত যে ড্রাগগুলো রিসিপ্টর মিডিয়েটেড অ্যাকশন শো করে, রিসিপ্টর মিডিয়েটেড অ্যাকশন, তো সেই ড্রাগগুলোর শেপ দেখা যায় এমন, ওর যে রিসিপ্টর আছে ওই রিসিপ্টরে বাইন্ড করতে হলে তাকে যেমন শেপের হওয়া দরকার। যেখানে পিকচার দেওয়া আছে দেখো, রিসিপ্টরের মধ্যে যেভাবে সে যেমন শেপ হলে বাইন্ড করতে পারবে ওইভাবে ড্রাগটার শেপ। তো এটা সব ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে, বিশেষ করে রিসিপ্টর মিডিয়েট অ্যাকশন যে ড্রাগগুলো শো করে, তো যাতে ড্রাগ রিসিপ্টর বাইন্ডিং এটা যাতে গুড হয় এর জন্য ওই সব ড্রাগের শেপ এরকম করা হয়। আচ্ছা, এই কথাটা এখানে বলে ফেলে, এই যে আমরা রিসিপ্টর, আচ্ছা এটা পরে বলি। সময় শেষ? রিসিপ্টরের সাথে ড্রাগ রিসিপ্টরের সাথে বাইন্ড হয়, বাইন্ড হওয়ার যে টেন্ডেন্সি, এগুলো তোমাদের ছোট ছোট কিছু ডেফিনেশন এবার বলতে যাচ্ছি, এগুলো মনে রাখো। দ্য টেন্ডেন্সি or tenacity of a drug to bind with its receptor is called affinity. Affinity. The tendency or tenacity of a drug to bind with its receptor is called affinity. So drug যে রিসেপ্টরের প্রতি তার অ্যাফিনিটি আছে, বাইন্ড করলো, ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন করলো, এরপরে সে রেসপন্স প্রডিউস করবে। তাহলে ability of a drug to produce response after binding with its receptor. রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার টেন্ডেন্সি এটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি, আর রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে রেসপন্স করার ক্যাপাসিটি অর অ্যাবিলিটি এটাকে বলা হচ্ছে ইফিকেসি। অ্যাবিলিটি অফ এ ড্রাগ টু প্রডিউস রেসপন্স আফটার বাইন্ডিং উইথ ইটস রিসেপ্টর। তাহলে অ্যাফিনিটি গেল, ইফিকেসি গেল। এখন যদি এমন হয় যে কোনো কিছু ড্রাগ আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করার টেন্ডেন্সি আছে, মানে তার অ্যাফিনিটি আছে, আবার বাইন্ড করার পরে সে রেসপন্স করার অ্যাবিলিটিও রাখে, তার মানে তার ইফিকেসিও আছে, অ্যাফিনিটিও আছে, ইফিকেসিও আছে, তখন ওই ড্রাগটাকে বলা হবে ওই রিসেপ্টরের অ্যাগনিস্ট। তার মানে দ্য ড্রাগ that binds with its receptor and produce response, তাকে বলা হবে অ্যাগনিস্ট। আর কোন ড্রাগ যদি এমন হয় রিসেপ্টরের সাথে বাইন্ড করে ঠিকই, কিন্তু এরপরে সে রেসপন্স প্রডিউস করে না, doesn't produce response, তো রেসপন্স না করলে তো ওই রিসেপ্টর ব্লক হয়ে গেল, ওই রিসেপ্টরের ইফেক্ট ব্লক হয়ে গেল, তখন এই ড্রাগকে বলা হবে অ্যান্টাগনিস্ট। আবার কোন ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে রেসপন্স করে বাট partial activation of the receptor and produce partial response, তাকে বলা হয় partial agonist।
ঠিক আছে, তাহলে কি কি বললাম? অ্যাফিনিটি, ইফিকেসি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, তার মানে অ্যাফিনিটি আছে, এফিকেসিও আছে, তাকে বলা হবে অ্যাগনিস্ট। অ্যাফিনিটি আছে বাট নো এফিকেসি, কোনো রেসপন্স নাই, তাকে বলা হবে অ্যান্টাগনিস্ট। আর অ্যাফিনিটি আছে আর পার্শিয়াল রেসপন্স করে, পার্শিয়াল এফিকেসি, এটাকে বলা হবে পার্শিয়াল অ্যাগনিস্ট। মরফিন অপিওয়েড রিসেপ্টরের জন্য একটা অ্যাগনিস্ট। মরফিন ইজ অ্যান অ্যাগনিস্ট ফর অপিওয়েড রিসেপ্টর। ন্যালক্সোন আবার ওই অপিওয়েড রিসেপ্টরের সাথেও বাইন্ড করে, বাট বাইন্ড করে সে ওই রিসেপ্টরকে ব্লক করে দেয়, ইফেক্ট প্রডিউস করে না। তার মানে মরফিনের অ্যাফিনিটি, এফিকেসি দুটোই আছে, এই কারণে সে হচ্ছে অপিওয়েড রিসেপ্টরের অ্যাগনিস্ট। আর ন্যালক্সোনের অ্যাফিনিটি আছে বাট এফিকেসি নেই, এই কারণে একে বলা হবে অ্যান্টাগনিস্ট। আবার ন্যালরফিন আনাদার ড্রাগ, এটা আবার অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে পার্শিয়াল রেসপন্স করে, এজন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। তাহলে একই রিসেপ্টর দিয়ে আমরা তিনটা কথাই বললাম। মরফিন অপিওয়েড রিসেপ্টরের জন্য অ্যাগনিস্ট, ন্যালক্সোন অপিওয়েড রিসেপ্টরের জন্য অ্যান্টাগনিস্ট, আর ন্যালরফিন অপিওয়েড রিসেপ্টরের জন্য পার্শিয়াল অ্যাগনিস্ট। তাহলে দেখো এই একটা ড্রাগ রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন যে শো করে, সে হতে পারে ওই রিসেপ্টরের অ্যাগনিস্ট, হতে পারে অ্যান্টাগনিস্ট, হতে পারে পার্শিয়াল অ্যাগনিস্ট। তো অ্যাগনিস্ট মানে এফিকেসি প্লাস অ্যাফিনিটিও প্লাস এফিকেসিও প্লাস, বোথ অ্যাফিনিটি এন্ড এফিকেসি আছে। অ্যান্টাগনিস্ট মানে অ্যাফিনিটি আছে বাট নো এফিকেসি। আর পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে অ্যাফিনিটি আছে আর এফিকেসি হচ্ছে পার্শিয়াল। এক্সাম্পল, অ্যাগনিস্টের এক্সাম্পল মরফিন, অ্যান্টাগনিস্টের এক্সাম্পল ন্যালক্সোন, আর পার্শিয়াল অ্যাগনিস্টের এক্সাম্পল ন্যালরফিন। তাহলে অ্যাকর্ডিং টু efficacy after binding with its receptor, এই ড্রাগ এর এফিকেসি কেমন আছে, নাই, পার্শিয়াল, এর বেসিসে এই ড্রাগকে এইভাবে ক্যাটাগরাইজ করা গেল অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এন্ড পার্শিয়াল অ্যাগনিস্ট। আচ্ছা, আজকে এটা থাক, বন্ড তো এটা একটু কঠিন হবে স্যার। তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট অথবা পার্শিয়াল অ্যান্টাগনিস্ট এটা কি সেম? মানে দুইটাই তো সেম স্যার। না, পার্শিয়াল অ্যান্টাগনিস্ট তো না, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর পার্শিয়াল অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি বলতে চাচ্ছিলাম না এত আগে, ওটা তোমাদের রিসিপ্টর পড়ানোর সময় আরো বলা হবে। তো যখন প্রশ্ন করছো তাহলে বলি, পার্শিয়াল অ্যাগনিস্টকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে ইউজ করি অনেক সময়। এটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। সেই যে মরফিন নিয়ে আমরা বলতেছি, মরফিন যদি মরফিনের রিসেপ্টর অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আমরা ধরলাম যে 100% ইফেক্ট প্রডিউস করে, তো এটা হলো অ্যাগনিস্ট। আর ন্যালক্সোন ওই অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে বাট ব্লক করে দিল, তার মানে ইফেক্ট হলো 0%, সো ইট ইজ অ্যান্টাগনিস্ট, তাই না? এখন এরপরে যেটা বলা হলো ন্যালরফিন, ন্যালরফিন ওই অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তো বাইন্ড করে বাট পার্শিয়াল রেসপন্স করে, পার্শিয়াল, সে 100% এর জায়গায় সে 5% ইফেক্ট করে। এখন ইন আদার সেন্স এটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলতে পারবো, কারণ হলো এই 0% আর 5% এটা কিন্তু কাছাকাছি। 100 এর জায়গায় যদি 5% হয়, তাহলে কি আমরা যে টার্গেট নিয়ে ওই ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করব সেই রেসপন্স কি আমরা পাবো? না স্যার, পাবো না। 5 দিয়ে তো 100 এর কাজ হবে না। তার মানে হলো অ্যান্টাগনিস্ট 0% রেসপন্স করে, ওটার অবস্থাও যা। পার্শিয়াল অ্যাগনিস্ট যদি 5% রেসপন্স করে, ওটাও জাস্ট আমরা বলতে পারি এটাও অ্যান্টাগনিস্ট। ওই 5% দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এই জন্যই অনেক সময় এই পার্শিয়াল অ্যাগনিস্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টাগনিস্টের মতো ইউজ হয়। বুঝতে পারলে? জি স্যার।
ঠিক আছে, তাহলে আমরা আজকে তো মোটামুটি বেশ কয়েকটা ছোট ছোট টপিকস, সোর্সেস অফ ড্রাগস, ক্লাসিফিকেশন অফ ড্রাগস, nomenclature অফ ড্রাগস, ড্রাগ রেগুলেশন, তাই না, এরপরে হাউ ড্রাগস আর অবটেইনড ফ্রম মার্কেট, এই বেসিসে যে ক্লাসিফিকেশন, ক্রাইটেরিয়া অফ ড্রাগস, এন্ড এরপরে কিছু ড্রাগ রিসিপ্টরের রিলেশনে কিছু ডেফিনিশন, অ্যাফিনিটি, এফিকেসি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট। আচ্ছা, এখানে আর একটা টার্ম তোমাদের বলেই ফেলি, ইনভার্স, অ্যানাদার টার্ম ইজ ইনভার্স অ্যাগনিস্ট। ইনভার্স অ্যাগনিস্ট, এটা স্লাইডে, এখানকার স্লাইডে দেওয়া নেই, তবে এটা তোমাদের রিসিপ্টর পড়ার সময় আসবে। ইনভার্স অ্যাগনিস্ট, ইনভার্স মানে হলো উল্টা, তার মানে হলো এই যে এখানে যেমন অ্যাগনিস্ট রিসিপ্টরের সাথে বাইন্ড করে এবং ফুল রেসপন্স 100%, অ্যান্টাগনিস্ট রিসিপ্টরের সাথে বাইন্ড করে বাট জিরো রেসপন্স, নো রেসপন্স, আর পার্শিয়াল অ্যাগনিস্ট পার্শিয়াল রেসপন্স। আর ইনভার্স অ্যাগনিস্ট হলো ওই সেম রিসিপ্টরের সাথে বাইন্ড করবে বাট প্রডিউসেস অপোজিট রেসপন্স, অপোজিট রেসপন্স, এই জন্য এর নাম হলো ইনভার্স অ্যাগনিস্ট। যেমন এই মরফিনের কথাই ধরি, যে মরফিন অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে পেইন রিলিফ করে, অ্যানালজেসিক ইফেক্ট, পেইন রিলিফ। এখন যদি এমন কোন ড্রাগ হয় যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন করলে সে অপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে পেইন আরো বাড়ায় দিবে, তাহলে কি হলো? এটা ইনভার্স অ্যাগনিস্ট। অ্যাগনিস্টরা যা করে তার উল্টা করে সে, এজন্য হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট। তো এরকম সিএনএস এর উপরে কোন ড্রাগ, যেমন বেনজোডায়াজিপিন, ডায়াজিপাম নাম শুনছো না তোমরা? ডায়াজিপাম, হ্যাঁ, ডায়াজিপাম দিলে হয় সিএনএস ডিপ্রেশন, সিডেশন হয়, প্রডিউস স্লিপ, মাসেল রিল্যাক্সেশন, এগুলো হয়। তো এর ইনভার্স একটা ড্রাগ আছে, এটাকে বলে বিটা কার্বোলিন। বিটা কার্বোলিন দিলে দেখা যায় যে সে ওই বেনজোডায়াজিপিনের ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইন অপোজিট ডিরেকশন রিসেপ্টরকে, তখন আরো পেশেন্টের অ্যাংজাইটি বেড়ে যায়, ইনসোমনিয়া হয়, মাসেল আরো স্পাজম হয়, অপোজিট যা ইফেক্ট তাই হয়। তো এদেরকে বলা হয় ইনভার্স অ্যাগনিস্ট। তাহলে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট এন্ড ইনভার্স অ্যাগনিস্ট, অ্যাফিনিটি, এফিকেসি, এই টার্মগুলো মনে রাখো। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানে শেষ করে দেই। তো কালকেও একই টাইমে তোমরা রেডি থাকো। স্যার আসসালামু আলাইকুম। Thank you very much. Walaikum assalam. Thank you very much. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Walaikum assalam. আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam. স্যার অনেকেই স্যার জিজ্ঞাসা করতেছে স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নাকি? অ্যাটেন্ডেন্স হ্যাঁ নিতে তো হবে, কেবল আমরা শুরু করছি তো, অ্যাটেন্ডেন্স তো নিতে হবে। জি স্যার। না হলে তো তোমাদের ডকুমেন্ট কি থাকবে? জি স্যার। স্যার অনেকেই তো দেখা যাবে স্যার নেট চলে যাবে মাঝখানে স্যার। আচ্ছা, আজকে তোমাদের আমি শেষে খেয়াল করলাম না, লাস্ট পার্টিসিপেন্ট কতজন হয়েছিল? স্যার 135 জন মোটামুটি স্যার সব সময় ছিল, মানে কম বেশি হইতো আর কি, একজন দুইজন বের হইতো আবার আসতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকাল হ্যাঁ আমাদের নেক্সট ক্লাস হ্যাঁ কালকে হবে স্যার। হ্যাঁ আগামীকালকে 11টার সময়। হ্যাঁ স্যার একটা স্যার কোশ্চেন স্যার। বলো। স্যার এখানে তো স্যার 25, 26, 27 তিন ব্যাচেরই স্যার অনেকেই আছে ক্লাস করতে। এখন হলো স্যার 25 ব্যাচের অনেকে আছে স্যার ওই যে মেতে পরীক্ষা দিবে অথবা নভেম্বরে পরীক্ষা দিবে, 26 তো স্যার মেতে পরীক্ষা দিত কিন্তু পরীক্ষা দিতে পারলো না, আর 27 তো স্যার রেগুলার ক্লাস হচ্ছে। এখন স্যার এখানে ক্লাস কাদের জন্য ম্যান্ডেটরি বা কাদের জন্য ঐচ্ছিক স্যার এই বিষয়টা একটু ক্লিয়ারলি বললে সবারই সহজ হতো আর কি। না সবার জন্যই তো দরকার, তোমাদের হলো রেগুলার হিসেবে। আর যারা আগের ব্যাচের 26-এর যারা পরে এসছে তারা তো টার্ম 1 এর কোনো ক্লাস পায়নি। জি স্যার। তাই না? আমরা তো এখন টার্ম 1 এর ক্লাসই নিচ্ছি, ওরা তো ধরছে টার্ম 2 তে এসে, কাজেই তো ওদের জন্য ম্যান্ডেটরি। জি স্যার। আর তোমাদের জন্য তো অবশ্যই ম্যান্ডেটরি। জি স্যার।
ঠিক আছে জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে 11টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম।